ওয়াশিংটন থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় বন্ধুদের কিছু গ্রুপ ঘুরতে এসেছে। রাত কাটানোর জন্য তারা ওঠে একটা পুরনো কেবিন বাড়িতে। সেখানে তারা খুঁজে পায় একটা অদ্ভুত ভিডিও টেপ। মজা ভেবে সবাই একসাথেই ভিডিওটা দেখে, কিন্তু ভিডিও শেষ হতেই ফোনটা বেজে ওঠে। তখন একটা কণ্ঠস্বর বলে, ঠিক 7 দিন পর একই রাতে ঠিক রাত 10টায় সবাইকে পাওয়া যায় নির্মমভাবে মৃত অবস্থায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে জমে আছে অসহ্য আতঙ্কের ছাপ। এই মৃত্যুর পেছনে কি ছিল? একটা ভিডিও কিভাবে মানুষকে মেরে ফেলতে পারে? এবং এই রহস্যময় ঘটনা নিয়েই আজকের গল্প, দ্য রিং 2002। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে কেটি এবং বেকা নামের দুইজন কিশোরীকে দেখা যায়, যারা কিনা দুই বান্ধবী ছিল। রাতে একসাথে বসে টিভিতে কোনো সিনেমা দেখছিল। বেকার তখন ভালো লাগছিল না বলে কেটিকে রিমোট দিয়ে সে বলে, তোর যা ইচ্ছা তুই দেখ। কিন্তু কেটি তখন টিভিটা অফ করে দেয়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। কেটির মনের মধ্যে ভয় তৈরি করতে বেকা তখন তাকে একটা ভূতুরে গল্প বলে। বেকা তখন বলছে সে এমন একটা সিডি টেপের কথা শুনেছে যেটা দেখার পর একটা ফোন কল আসে, আর তার 7 দিনের মধ্যেই যারা সেই টেপটা দেখেছে তারা মারা যায়। এই কথা শুনে কেটি কনফেস করে সে গত সপ্তাহে তার বয়ফ্রেন্ড আর তার বন্ধুদের সাথে একটা হোটেলে গিয়ে সেই টেপটি দেখেছে। তার কাছে টেপটা অনেক ক্রিপি লেগেছিল। এরই সাথে তারা সেই ফোন কলও পেয়েছে। আর আজকে সেই 7ম দিন, মানে সে অনুযায়ী টেপটা যদি অভিশপ্ত হয় তাহলে আজকেই তার মারা যাওয়ার কথা। এবং এই জন্যই কেটি কিছুটা ভয় পাচ্ছিল। আর তখন তার দম আটকে আসে, যেটা দেখে বেকা কিছুটা ভয় পেয়ে যায়। তবে এটা ছিল কেটির অভিনয়। আসলে তারা কিশোরী হওয়ায় এই বয়সে এইসব জিনিসে বিশ্বাস করে না ঠিক, কিন্তু একা বাড়িতে তাদের দুজনের এই বৃষ্টির রাতে কিছুটা ভয় তো লাগছিল। ঠিক এরপর হঠাৎ বাড়ির টেলিফোনে রিং বেজে ওঠে। ভয় ভয় কলটা তুললে বুঝতে পারে এটা কেটির মা। এসবের পর একটু হালকা ফিল হলে কেটি পানি খেতে কিচেন রুমে যায়, আর বেকা অন্য রুমে চলে যায়। ফ্রিজ থেকে পানি নিয়ে খাওয়ার আগেই কেটি দেখে পাশের রুমের টিভিটা আপনা আপনি চলছে। প্রথমত সে ভাবে বেকা হয়তো দুষ্টুমি করছে, তবে এটা ভেবেও সে ভয় পাচ্ছিল। কেটি সেই রুমে গিয়ে রিমোটটা দিয়ে টিভিটা অফ করে এবং বের হবার আগেই টিভিটা আপনা আপনি আবারও চালু হয়ে যায়। টিভিটা সেই সময় শুধু স্ট্যাটিক সিগন্যাল চলছিল। এবার কেটি ভয়ের কারণে টিভির প্লাগটাই খুলে ফেলে। ঠিক তখনই সে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পায় এবং আচমকা সে ভয় পেয়ে যায়। ফ্রিজের দরজা আপনা আপনি খুলে যায়, সেটা লাগাতে গিয়ে ভয় ভয়ে বেকাকে ডাকতে শুরু করে। তখন কারো সাড়া না পেয়ে উপরের ফ্লোরে উঠে, যেখানে মেঝেতে পানি দিয়ে ভরে গেছে আর সেই রুমটাতে টিভিটাও চলছিল। ঠিক তখনই কেটি রুমের দরজা খুলে টিভির দিকে তাকাতেই ভয়ঙ্কর এক চিৎকার করে, যেখানে বোঝা যায় কেটি সেখানেই মারা গেছে। এরপর একটা বাচ্চাকে দেখা যায় যার নাম এইডান। সে নিজের স্কুলে ক্লাসরুমে বসে কোনো একটা ছবি আঁকছে। সেখানে তার মা রেচেল তাকে স্কুল থেকে নিতে এসেছে। এইডানের টিচার রেচেলের ছেলের ব্যাপারে তাকে কিছু কথা বলতে চাইছে। টিচার জানায় আসলে এইডান একটা ইন্ট্রোভার্ট ছেলে এবং সে এইডানের আঁকা ছবিগুলো রেচেলকে দেখায়। প্রতিটা ছবিতে ছিল কেটির মৃত্যুর মতো দৃশ্য। এগুলো দেখিয়ে সে বলে কেটি ছিল তার খুব কাছের একজন কাজিন, এই জন্য তার আঁকা ছবিগুলোতে তার প্রভাব স্পষ্ট। এইডান হয়তো আমাদের কিছু বলতে চায়। প্রথমে এই কথাগুলোতে রেচেল বেশি একটা পাত্তা দেয় না। রেচেল ভেবে নেয় সে সিঙ্গেল মাদার, ছেলেকে বেশি সময় দেয় না। এসবের জন্য হয়তো টিচার এইডানের ব্যাপারে একটু বেশি কনসার্ন দেখাচ্ছে। সে তখন টিচারকে জানায় কেটির মৃত্যুর মাত্র 3 দিন হয়েছে, আস্তে আস্তে সে শোক কাটিয়ে উঠবে। তখন এইডানকে সময় দিতে হবে বলে রেচেল সেখান থেকে উঠে চলে যেতে নেয়। তবে সেখান থেকে যাওয়ার আগে রেচেলকে টিচার একটা কথা জানায়। সে জানায় কেটি তো মারা গেছে মাত্র 3 দিন হয়েছে, কিন্তু এইডান তো কেটির মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকে এই ছবিগুলো এঁকেই চলেছে। এখন বাড়িতে ফেরার পথে রেচেল শুধু টিচারের কথাটা ভাবতে থাকে, মানে এটা কিভাবে সম্ভব। রাতে ঘুমানোর আগে রেচেল এইডানের সাথে কথা বলে। এইডান রেচেলকে জানায় কেটি তাকে বলেছিল তার হাতে বেশি সময় নেই, সে খুব তাড়াতাড়ি মরতে চলেছে। যেটা শুনে রেচেল বেশ অবাক হয়। এখন পরদিন সকালে রেচেল এইডেনকে নিয়ে আসে কেটির ফিউনারালে। এখানে এসেও এইডেন অনেক বেশি শোকাহত। সেখানে সে কেটির ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে কেটির বাবা মায়ের অবস্থাও আরও করুণ। মেহমানরা চলে গেলে কেটির মা রুথ রেচেলকে বলতে শুরু করে
ডক্টররা বলেছে কেটির মৃত্যু হার্টবিট স্টপ হওয়ার কারণে হয়েছে। আমি 2-3 জন ডক্টরের কাছে কেটির ডেথ সার্টিফিকেটটা দেখিয়েছি, সবাই একই কথা বলে। এরই সাথে আমি অনেক রিসার্চ করেও এই ধরনের মৃত্যুর কথা 16 বছর বয়সী কোনো মেয়ের হয়েছে বলে তা জানতে পারিনি। তবে এমনটা বৃদ্ধদের ক্ষেত্রে হয়ে থাকে। তাছাড়া আমি নিজ চোখে আমার মেয়ের লাশটা দেখেছি। তার চেহারাটা সম্পূর্ণ বিকৃত ছিল, যেমনটা দেখেই বোঝা যাচ্ছিল তার মৃত্যুটা খুবই ভয়ানক হয়েছিল। সে রেচেলকে এভাবে অনুরোধ করে, রেচেল তুমি তো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, প্লিজ আমার মেয়ের কেসটা অন্তত একটু তদন্ত করে দেখো। তাছাড়া সেদিন কেটির সাথে থাকা বান্ধবী বেকাও কিছু বলার মতো অবস্থায় নেই, পাগল হয়ে সেও মেন্টাল অ্যাসাইলামে ভর্তি। এবার এই কেসটা তদন্ত করার জন্য রুথ রেচেলকে অনুরোধ করলে রেচেল রাজি হয়ে যায়। সেদিন রাতে কেটির ফিউনারালে আসা 3 জন ফ্রেন্ডকে একসাথে দেখে রেচেল কথার ছলে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারা বলে সে রাতে বেকা, কেটি দুজন কেটিদের বাসায় রাতে একসাথেই ছিল। হয়তো এমন কিছু ভয়ঙ্কর দেখেছে যা দেখে বেকা পাগল প্রায় আর কেটি মারা গেছে। তাছাড়া গত সপ্তাহে কেটি নিজের বয়ফ্রেন্ড আর তার 2 বন্ধুর সাথে শেল্টার মাউন্টেন ইন নামের একটা রিসোর্টে গিয়েছিল, যেখানে তারা একটা অভিশপ্ত টেপ দেখেছিল, যেটা দেখার 7 দিন পর মানুষ মারা যায়। আর কেটি যেদিন রাত 10টায় মারা গিয়েছিল সেদিনই ঠিক একই সময় তার বয়ফ্রেন্ড আত্মহত্যা করে আর বাকি 2 ফ্রেন্ড সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মানে তারা 4 জন একই দিনে একই সময়ে মারা গেছে, যারা এই টেপটা দেখেছিল। যেই কথাটা রেচেল একটু বিশ্বাস করেনি। অন্যদিকে এইডানকে দেখা যায় সে কোনোভাবে যেন ফিল করতে পারছিল সেদিন কেটির সাথে আসলে কি হয়েছিল। সে কেটির ঘরের মধ্যেও কারো উপস্থিতিও টের পায়। তারপর সেখানে রেচেল চলে আসে, তাই এইডান সেখান থেকে চলে যায়। রেচেল সেই রুমের মধ্যে কিছু ম্যাগাজিন আর ছবিগুলো পড়ে থাকতে দেখে। ঘাটাঘাটি করে দেখতে পায় সবগুলো ছবির মাথা এবং মুখগুলো কলম দিয়ে অদ্ভুতভাবে কাটা। এতগুলো কাগজের মাঝে রেচেল একটা স্টুডিওর কাগজ পায়। পরদিন সকালে সেই স্টুডিও থেকে রেচেল সেই ছবিগুলো নিয়ে আসে। সে ছবিগুলো দেখে বুঝতে পারে এগুলো তো কেটি ডেভেলপ করতে দিয়েছিল ট্রিপ থেকে ফিরে আসার পর। ছবিগুলোতে কেটি এবং তার বন্ধুদের সাথে কাটানোর সুন্দর সময়গুলো বন্দী। তবে কয়েকটা ছবি দেখার পর সে একটা গ্রুপ ফটো পায়, যেখানে কেটি সহ সবার ছবি ডিস্টর্টেড ছিল। এবং এই ডিস্টর্টেড পিকচারগুলো দেখে তার মনে কিছুটা সন্দেহ ঢুকতে শুরু করে। রেচেল নেমে পড়ে সেই কেসের তদন্ত করতে এবং বুঝতে পারে কেটির ফ্রেন্ডরা মৃত্যুর সময় সম্পর্কে সবকিছুই সত্য কথা বলছিল। এর মানে কেটি সহ তার বন্ধুরা সবাই ঠিক রাত 10টা বাজেই মারা গেছে। অফিসের ঝামেলা শেষে রেচেল চলে যায় ওয়াশিংটন থেকে বেশ অনেকটা দূরে। জায়গাটার নাম শেল্টার মাউন্টেন ইন। জায়গাটা বেশ অদ্ভুত আর গা ছমছমে। সেখানে পৌঁছে সে রিসেপশনিস্টের সাথে ভাব জমিয়ে তার কাছে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। তবে রিসেপশনিস্ট বাচ্চাদের ব্যাপারে খুব কিছু একটা বলতে পারে না। সে জানায় বেশিরভাগ বাচ্চারা বাড়িতে না জানিয়েই এখানে আসে। এখানে এসে তারা নিজেদের মতো ক্যাম্পিং করে থাকে। মাঝে মাঝে যদি তারা একটু বোর হয়ে যায় তাহলে আমাদের কাছে থাকা টেপগুলো তাদের দেখার জন্য দেই। রেচেল তখন থাকার জন্য রুম নম্বর 12-এর চাবি নেয়, যেটাতে কেটি এবং তার বন্ধুরা ছিল। এরই সাথে রেচেল একটা টেপ পায়, যেটাতে কোনো নাম ছিল না। রিসেপশনিস্টের থেকে লুকিয়ে রেচেল সেটা নিজের সাথে করে রুমে নিয়ে যায়। রেচেল নিজের রুমের মধ্যে বসে সেই টেপটা দেখা শুরু করে। টেপটার মধ্যে ছিল কিছু অদ্ভুত দৃশ্য, একটা মই, চেয়ার, টেবিল, কোনো একটা অজানা আইল্যান্ডের দৃশ্য, পোকামাকড়ের ছবি, রক্ত, কুয়া, একজন মহিলা যে কিনা আয়নায় দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে। এই ধরনের কিছু ক্রিপি সিন ছাড়া তেমন কিছুই ছিল না। টেপটা শেষ হওয়া মাত্রই রুমের ফোনটা বেজে ওঠে। রেচেল ফোনটা তুলতেই একটা বাচ্চা মেয়ের কণ্ঠে কেউ ফিসফিসিয়ে যেন বলল 7 days। এরপর এইডানকে দেখা যায় নিজে নিজে টিফিন প্যাক করে রেডি হয়ে স্কুলে গেল। পথে তার বাবা নোয়ার সাথে দেখা হলেও সে কিছু বলে না। মানে এখানে বলতেই হবে এইডান যথেষ্ট ম্যাচিউরড। নোয়া হচ্ছে রেচেলের প্রাক্তন স্বামী। রেচেল গতকাল বাড়ি ফেরার পর থেকেই এইসব নিয়ে চিন্তাভাবনা করছে। সে নোয়াকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, কিন্তু নোয়া এসব কথায় বিশ্বাস করে না। তাই রেচেল তাকে তার কিছু ছবি তুলতে বলে। তবে যেটা দেখা যায় সেটা অবিশ্বাস্য, কারণ সেই ছবিগুলো ডিস্টর্টেড আসে। নোয়া এই সব ব্যাপারগুলো একেবারে হালকাভাবে নেয় আর জেদ করেই সেই টেপটা দেখতে চায়। রেচেল চাইছিল না নোয়া টেপটা দেখুক, কিন্তু বাধ্য হয়েই তাকে একটা পর্যায়ে সেই টেপটা দেখতে দেয়। টেপটা দেখা শেষ হলে এবারও সেই রকমভাবেই টেলিফোনে কল আসে। তবে রেচেল নোয়াকে কলটা ধরতে দেয় না। রেচেল এই ব্যাপারটা নিয়ে কিছুটা ভয় আছে।
দুদিন হয়ে গেল, সে এবার অফিস থেকে টেপটার একটা কপি বানিয়ে নোয়াকে দিল, যেন এটা দিয়ে নোয়া খুঁজে বের করতে পারে এই টেপটা কে বানিয়েছে, মানে টেপটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। তবে নোয়া যা খুঁজে পায়, অদ্ভুতভাবে এই টেপটার কোনো কন্ট্রোল রেকর্ডই ছিল না, যে কারণে এই টেপের উৎপত্তি কে বানিয়েছে এসব জানা একদমই সম্ভব ছিল না। সেখানে রেচেল আর নোয়ার এই ব্যাপারে কথা বলার সময় নোয়ার বর্তমান গার্লফ্রেন্ড সেখানে এলে রেচেল কিছুটা রাগ করে এবং সেখান থেকে সে বেরিয়ে যায়। তবে যাওয়ার সময় সে লক্ষ্য করে রাস্তায় তার আশেপাশে সেই টেপের মধ্যে থাকা জিনিসগুলো সিম্বলিকভাবে আছে, মানে একটা লম্বা মই যেটাতে হাত দেওয়ার আগেই অন্য একজন লোক এসে সেটা দিয়ে কাজ করা শুরু করে। এইসবের মাঝে আরও একটা দিন চলে যায়। পরদিন রেচেল চলে যায় মেন্টাল অ্যাসাইলামে বেকার সাথে দেখা করতে। বেকার কাছে সে জানতে চায় সেদিন রাতে তার সাথে কি হয়েছিল। সেই সম্পর্কে অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও সে কোনো কথা বলে না। এক পর্যায়ে বেকার রেচেলকে বলে সে আসবে। রেচেলের হাতটা ধরে আঙুল দিয়ে দেখিয়ে বেকা বলে আর মাত্র 4 দিন পর। বেকার কাছ থেকে এর বেশি রেচেল কোনো ইনফরমেশন পায় না। এবার রেচেল আরও গভীরভাবে তদন্ত শুরু করে। সে নিজের এক ফ্রেন্ডের মাধ্যমে এই ভিডিও টেপের ইমেজগুলোর ছবি নিতে সক্ষম হয়। সেখানে ভিডিও টেপ থেকে একটি ইমেজের মধ্যে মাছি ভিডিও স্ক্রিন থেকে বের হয়ে আসে। রেচেল সেটা হাত দিয়ে তুলে ফেলে এবং সেখানে একটা ইমেজে থাকা লাইট হাউসের পিকচার অনেক কষ্ট করে সে কালেক্ট করে। সেখানে তার ফ্রেন্ড এসে তাকে জানায় তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, যেটা কিনা সে ইগনোর করে। তবে স্ক্রিন থেকে মাছিটা বের হয়ে আসার বিষয়টা, এটা পরিচালক আমাদেরকে আগাম বার্তা হিসেবে দিচ্ছিল যে এই ভিডিও টেপ থেকে যে কেউই বেরিয়ে আসতে পারে। এখন রেচেল আরও বেশি রিসার্চ শুরু করে। এবার সেই আইল্যান্ড আর লাইট হাউস সম্পর্কে সে জানতে পারে। সেই লাইট হাউসটা ময়েস্কো আইল্যান্ডে অবস্থিত এবং এর সম্পর্কে আরও খোঁজ নিয়ে সেই টেপের মধ্যে চুল আঁচড়াতে থাকা সেই মহিলার ছবিও সে খুঁজে পায়। তার নাম অ্যানা মর্গান। অ্যানা একজন হর্স ব্রিডার ছিল, কিন্তু একটা সময় তার ঘোড়াগুলো কোনো কারণে মারা যেতে শুরু করে। আর তারপর থেকেই তার অনেক কষ্ট, হতাশা আর চাপের কারণে অ্যানা পানিতে ডুবে আত্মহত্যা করে এবং তার আত্মহত্যার সেই দৃশ্যটা টেপের মধ্যে সেই ফুটেজের মধ্যে আছে। তবে আশ্চর্যের বিষয়, অ্যানার মৃত্যুর পর সবগুলো ঘোড়া একদম ঠিক হয়ে যায়। রিসার্চ পেপার লিখতে লিখতে রেচেল একটা বিষয় খেয়াল করে, সেও কেটির মতো মানুষের মুখগুলো কালো কালি দিয়ে বিকৃত করে ফেলেছে। এদিকে নোয়া কিছু সামগ্রী কিনতে একটা স্টোরের মধ্যে গিয়েছিল। শপকিপারের থেকে সিগারেট চাইলে সে তাকে বলে এভাবে চলতে থাকলে তুমি কিছুদিন পরেই মারা যাবে। আমার ভাইটাও দিনে 2 প্যাক করে সিগারেট টানত। তখন নোয়া দোকানের সিসিটিভি ফুটেজের দিকে তাকাতেই তার ফেস সম্পূর্ণ ডিস্টর্টেড দেখাচ্ছে, কিন্তু আশেপাশের মানুষের চেহারা সম্পূর্ণই ঠিকঠাক এবং এটা দেখে সে ঘাবড়ে গিয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্যদিকে রেচেল এইডেনের কথা ভাবছে। এবার সে আইল্যান্ডে যাওয়ার আগে তাকে কারো কাছে রেখে যাওয়া নিয়ে ফোনে কথা বলছিল। কাশতে কাশতে তার মনে হয় গলায় কিছু একটা আটকে আছে। সেটা টেনে বের করতে গেলে সে দেখতে পায় লম্বা সুতার মতো কিছু একটা বের হয়ে আসছে। ঠিক তখনই পাশের ঘর থেকে শব্দ হচ্ছে। সেখানে গিয়ে দেখতে পায় চেয়ারে ভেজা চুলে সাদা জামা পরে একটা বাচ্চা মেয়ে মুখ ঢেকে বসে আছে। সামনে গিয়ে বাচ্চাটাকে ডাকতেই হঠাৎ সে রেচেলের হাত ধরে ফেলে এবং তারপর রেচেল কিছু ভিশন দেখতে পায়, যেখানে সে দেখে সে একটা ল্যাবের মধ্যে রয়েছে। তার সম্পূর্ণ শরীর তার দিয়ে পেঁচানো। ঠিক তখনই রেচেল ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং বুঝতে পারে এটা ছিল তার এক স্বপ্ন। তবে হাতের সেই দাগটা এখনও আছে। ঘুম থেকে উঠে রেচেল এইডেনের ঘরে গেলে সে সেখানে ছিল না। তবে টিভি রুম থেকে সে কিছু আওয়াজ পাচ্ছিল। সেখানে ছুটে গিয়ে দেখতে পায় এইডেন সেই টেপটা দেখছে। ঠিক তখনই সে তার চোখটা বন্ধ করে ফেলে এবং সিডি থেকে টেপটা খুলে সে ছুঁড়ে মারে এবং প্রচণ্ড চিৎকার করতে থাকে। এইডেন বলে তার ঘুম আসছিল না বলে সেই টেপটা দেখছিল। এরই মাঝে সেই ফোনটা বাজতে শুরু করে, কিন্তু রেচেল কলটা পিক না করেই কেটে দেয়। এরপর কল আসলে রেচেল কল তুলে চিৎকার করে বলে আমাদেরকে ছেড়ে দাও। তবে কলের ওপাশে এবার নোয়া ছিল। নোয়া তখন এটা স্বীকার করে তার সাথে যা যা হচ্ছে। এবার সে আস্তে আস্তে এইসবে বিশ্বাসও করতে শুরু করেছে। কিন্তু রেচেল জানায় তাদের ছেলে এইডানও এই টেপটা দেখে ফেলেছে। পরদিনই রুথের কাছে এইডানকে রেখে রেচেল সেই আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে এরই মাঝে এইডান কিছু অদ্ভুত ছবি আঁকতে শুরু করছিল, যেগুলোতে একটা রিংয়ের মতো সিম্বল, ঘোড়া, চেয়ার আর ঘরের ছবি ছিল। এই সময় নোয়া এইডানের কাছে ক্ষমাও চায়, কারণ সে কখনোই ভালো বাবা হতে পারেনি। একমাত্র নোয়ার জন্য তার আর তার মায়ের এত কষ্ট করে যেতে হচ্ছে। এরপর রেচেল আর নোয়া যাত্রা শুরু করে। তবে পথে যেতে যেতে রেচেল নোয়াকে অ্যানার সম্পর্কে বলতে থাকে।
অ্যানা আসলে একজন হাসি খুশি মহিলা ছিল। হঠাৎ করেই তার এমন পাগল হয়ে আত্মহত্যা করাটা অনেকটাই অবাক করার মতো বিষয়। নিজের স্বামীর সাথে ঘোড়াদের নিয়ে এত সুন্দর লাইফ থাকতে সে পাগল হতে শুরু করলোই বা কেন? এরই সাথে টেপ দেখে মারা যাওয়া ভিকটিমদের মৃত্যুর আগে তারা একটা রিং দেখতে পায়। যেহেতু রেচেলের কাছে বেশি সময় ছিল না, সে নোয়াকে পাঠায় সেই হসপিটালে ইনফরমেশন জোগাড় করতে, যেখানে কিনা অ্যানা ভর্তি ছিল। আর রেচেল রওনা হয় সেই ময়াস্কো আইল্যান্ডে অ্যানার স্বামীর সাথে দেখা করতে, যে কিনা এখনও জীবিত আছে। যেহেতু বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে, তাই রেচেল একটা ফেরিতে উঠে পড়ে। সেখানে রেচেলকে দেখে ফেরির একটা ঘোড়া পাগল হয়ে পানির মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ফেরির ইঞ্জিনের নিচে পড়ে ঘোড়াটা খুবই নৃশংসভাবে মারা যায়। অন্যদিকে সরকারি পেশেন্টের ইনফরমেশন হসপিটাল কর্তৃপক্ষ না দেওয়ার কারণে নোয়া লুকিয়ে লুকিয়ে অ্যানার সম্পর্কে ইনফরমেশনগুলো বের করার চেষ্টা করে। ঠিক একটা পর্যায়ে নোয়া জানতে পারে মৃত্যুর আগে শেষ দিনগুলো অ্যানা এই হসপিটালেই ছিল, এবং এরই সাথে তার অনেকগুলো মিসক্যারেজ হওয়ায় অ্যানার পক্ষে আর মা হওয়া সম্ভব ছিল না। তাছাড়া এখানটাতে একটা সাইকাইট্রিক সেশনের কথা উল্লেখ করা হয়েছে, এবং এই সেশনের ইনফরমেশনটা পাওয়া যাবে টেপ নম্বর SM015 মধ্যে। এইসবের মাঝে একটা পর্যায়ে নোয়ার নাক দিয়েও রক্ত পড়তে শুরু করে। রেচেল কিছু আর্টিকেল পড়ে এটাও জানতে পেরেছিল অ্যানার একটা মেয়েও ছিল। দীর্ঘ যাত্রা শেষে রেচেল অ্যানার স্বামী মর্গানের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গেলে রেচেল চারপাশ থেকে বুঝতে পারে এই সেই টেপের মধ্যে দেখানো বাড়িটা। এমনকি অ্যানার মাথা আঁচড়ানো আয়নাটাও সেখানে ছিল। কিন্তু অনেক জিজ্ঞাসাবাদের পরেও মিস্টার মর্গান নিজের অতীত লাইফ সম্পর্কে রেচেলকে কিছুই বলে না। তবে যখন মর্গানকে সেই দাগ দেখিয়ে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন মর্গান অদ্ভুতভাবে রাগ দেখিয়ে বলে তার কোনো মেয়েই ছিল না, আর রেচেলকে সে বাড়ি থেকে বের করে দেয়। রেচেল তখন বের হওয়ার পর লক্ষ্য করে এইডানের আঁকা বাড়িটা আসলে মর্গানের বাড়িই ছিল। এজন্য এই ব্যাপারে জানতে এইডানকে রেচেল কল করলো। তখন এইডান বসে বসে অনেকগুলো রিংয়ের ছবি আঁকছিল। কলের মধ্যে এইডান রেচেলকে জানায় একটা মেয়ে তাকে এইগুলোর ভিশন দেখায়, আর সে এগুলো আঁকে। এরপর রেচেল এই আইল্যান্ডের একমাত্র ডক্টর যে কিনা পুরো লাইফ এখানেই পার করেছে তার কাছে চলে যায়। ডক্টর তখন অ্যানার সম্পর্কে বলতে শুরু করে। অ্যানা আসলে অনেক দিন ধরেই মা হতে চাইছিল, তবে সেটা কোনো কারণে সম্ভব হচ্ছিল না। তাই এক গ্রীষ্মকালের ছুটিতে অ্যানা তার সাথে করে একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসে। অ্যানা বলতো মেয়েটাকে তারা অ্যাডপ্ট করেছে, তবে কোথা থেকে করেছে তা কেউই জানে না। বাচ্চা মেয়েটার নাম ছিল সামারা। অ্যানা এই মেয়েটাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল, কিন্তু সামারা আসার পর থেকেই অ্যানার ভয়ঙ্কর ভিশন আসতে শুরু করে। সেটা নিয়ে অ্যানা আমার সাথে কয়েকবার কথাও বলেছে। এরই সাথে এই আইল্যান্ডে তার আসার পরপরই নানা অঘটন ঘটতে শুরু করে, যেন এই পুরো জায়গাটাই অভিশপ্ত হয়ে গেছে। ডক্টরের মতে সামারা স্বাভাবিক ছিল না। ডক্টরের রেফারেন্সেই ইয়েলো সাইকিয়াট্রিক হসপিটালে তাদের দুজনকে মানে অ্যানা এবং সামারাকে পাঠানো হয়, এবং সেই হসপিটালটা এই আইল্যান্ডে ছিল না, বরং মেইনল্যান্ডে ছিল, যেখান থেকে তারা আর ফিরে আসেনি। তবে সামারা যাওয়ার পর সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল। অপরদিকে নোয়াকে দেখা যায় সে সেই টেপটা খুঁজেছে, তবে রেকর্ড রুমে সেটা ছিল না। রেকর্ড লিস্টে আছে শেষবার এই টেপটা দেখেছিল মিস্টার মর্গান, আর সেই হয়তো এই টেপটা চুরি করেছিল। নোয়া সবকিছু জানার পর অনেকবার রেচেলকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে রেচেলকে দেখা যায় সে লুকিয়ে আবারও মিস্টার মর্গানের বাড়িতে এসেছিল। রেচেল সেখানে জিনিসপত্র খুঁজতে থাকে, সেই টেপটি পায় আর দেখতে শুরু করে। টেপটা ছিল সামারার একটা সাইকিয়াট্রিক সেশনের, যেখান থেকে জানা যায় সামারা কখনোই ঘুমাতো না, আর সে সবসময় জীবিত প্রাণীদের হার্ট করে। সে আরও বলে তার মা তাকে খুব ভালোবাসে, তবে তার বাবা তাকে ভালোবাসে না, সে তার ঘোড়াদেরকে বেশি ভালোবাসে। সামারা এটাও বলে সে কখনো অন্যদেরকে আঘাত করা ছাড়তে পারবে না। সে সময় পেছন থেকে রেচেলের উপর মর্গান আক্রমণ করে, এবং সে সেই সিডি প্লেয়ার সহ টিভিটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় এবং বাথটাবের মধ্যে পানি ভর্তি করে, আর তার সাথে সার্কিট আগেই জয়েন্ট করে রেখেছে। সেখানে গিয়ে মর্গান বলে সামারা সবাইকে ভিশন দেখায়, এমনকি ঘোড়াদেরকেও ছাড়ে না, আর এই সব কিছু করা সে কখনোই থামাবে না। সেই জন্য তুমি এইখান পর্যন্ত এসেছো। রেচেল বারবার বলে আমার ছেলেও এসবের মধ্যে জড়িয়ে গেছে, তাকে বাঁচাতে হবে। যার উত্তরে মর্গান জানায় সে সবাইকে মেরে ফেলবে। ঠিক এই কথা বলেই মর্গান নিজেকে ইলেকট্রিক শক দিয়ে আত্মহত্যা করে। যেই দৃশ্য দেখে রেচেল সেখানেই প্যানিক করতে শুরু করে। তখনই সেখানে নোয়া এসে তাকে সামলে নেয়। এরপর তারা দুজন মিলে ঘরের পাশে সেই আস্তাবলে যায়। সেখানে তারা লম্বা একটা সিঁড়ি দেখতে পায়, যেটার উপরে একটা ছোট্ট রুম ছিল।
এটা সেই প্লে হাউস যেখানে সামারা থাকতো, বা মর্গান তাকে এখানে রাখত। কারণ অ্যানা মানসিকভাবে অসুস্থ হচ্ছিল আর মর্গানের বিশ্বাস ছিল সেটা সামারার জন্যই হচ্ছিল। কিন্তু আস্তাবলে থাকাকালীন সময় সামারা ঘোড়াদের আওয়াজে বিরক্ত বোধ করত। প্রথম থেকেই সামারার কাছে যেহেতু সুপারন্যাচারাল শক্তি ছিল, তা দিয়ে সামারা ঘোড়াদেরকে পানিতে ডুবিয়ে মারতে শুরু করলো। এ সময় নোয়াশি রুমের ওয়ালপেপারের নিচে কিছু দেখতে পায়, তাই তারা দুজনে সেটা ছিঁড়ে একটা গাছের ছবি আঁকা দেখে। আর তখন রেচেলের মনে পড়ে এই গাছটাকে সে শেল্টার মাউন্টেন রিসোর্টে দেখেছিল, মানে ওই জায়গার সাথে এই ঘটনার কোনো না কোনো যোগসূত্র আছে। নোয়া এবং রেচেল এবার সেই রিসোর্টে গিয়ে পৌঁছায়, তবে তারা সেই সূত্র খুঁজছিল যেখানে তেমন কিছুই ছিল না। তবে আজকে ছিল সপ্তম দিন, মানে আজকে সে মারা যাবে। কিন্তু তদন্ত বেশি দূর যায়নি, কোনো যোগসূত্রও মিলছে না। এবার বাকিটা নোয়ার একাই সামনে এগিয়ে নিতে হবে, আর এইডানকে বাঁচাতে হবে। এই জন্য কাজটা পুরোপুরি নোয়ার হাতে ছাড়তে চায় রেচেল। যেখানে রেচেলের জন্য কিছু করতে পারবে না ভেবে ফার্স্ট্রেটেড হয়ে রুমের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। তখন মার্বেলের একটা জার ভেঙে যায়। রেচেল খেয়াল করে মার্বেলগুলো একটা জায়গায় এসে জমা হয়ে আছে, মানে রুমের সেই জায়গায় ফ্লোরের নিচে কিছু না কিছু আছে। এবার নোয়া তাৎক্ষণিক একটা কোরল দিয়ে কাঠের মেঝে ভাঙা শুরু করে এবং তার নিচে একটা বড় পাথর দিয়ে ঢেকে রাখা কুয়া খুঁজে পায়। তারা দুজন কুয়োর গভীরতা মাপার জন্য একটা পাথর ঢিল দেয়, যেখানে কিনা অনেক পরেও কোনো শব্দ হচ্ছিল না। এদিকে রুমের মধ্যে অস্বাভাবিক গতিবিধি চলছিল, মেঝেতে পানি উঠে যাচ্ছিল, মেঝের পেরেকগুলো একে একে খুলতে শুরু করে। একসময় কুয়োর নিচ থেকে কিছু একটা পোকা উপরে উঠে আসে, আর উপরের মেঝের কাঠ ফেটে একটা র্যাক ভেঙে এসে টিভি পিছলে এসে রেচেলকে ধাক্কা দেয়, যার কারণে রেচেল কুয়োর ভেতরে পড়ে যায়। আচমকা এই ঘটনায় নোয়া অনেকটাই শকড। রেচেল কুয়োর পানিতে পড়ে যায়। নোয়া রেচেলকে তোলার জন্য দড়ি বা এই জাতীয় কিছু আনতে চায়। তখন রেচেল কুয়োর দেয়ালের মাঝে মানুষের নখের অংশ পায়, আর এরই সাথে সে স্ট্যাটিক কিছু ভিশন দেখে। রেচেল পানি থেকে নোয়াকে ডাকাডাকি করে। একটা সময় কুয়োর মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নোয়া কোনোভাবে দড়ি আনতে পারছিল না, বারবার আটকে যাচ্ছিল, আর পানিতে রেচেল কারো চুল ভাসতে দেখে। তখনই পানি থেকে একটা হাত এসে রেচেলের হাত ধরে টেনে নেয়। এরপর রেচেল কিছু পূর্বের ভিশন দেখা শুরু করে। সামারা এই কুয়োর পাশে দাঁড়িয়েছিল। তখন তার মা অ্যানা হঠাৎ পেছন দিক দিয়ে এসে তার মাথায় একটা পলিথিন ব্যাগ পরিয়ে তার শ্বাসরোধ করে এই কুয়োর মধ্যে ফেলে দেয়। কুয়োর পানির মধ্যে পড়তে পড়তেই সামারার হুঁশ ফিরে আসে। ততক্ষণে এই কুয়োর মুখটা অ্যানা ঢেকে দেয়। তখন সে কুয়োর মধ্যে একটা পাথরের ফাঁকে আলো দেখতে পায়, যেটা কিনা দেখতে একটা রিংয়ের মতো। কিন্তু সামারা তখনই সেখানে মরে না, সে কুয়োর মধ্যেই 7 দিন পর্যন্ত বেঁচে ছিল। ঠিক তারপর সে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছে। এই ঘটনাটা জানার পর রেচেল সামারার প্রতি অনেকটা সিম্প্যাথি দেখায়। সে কুয়োর মধ্যে সামারার লাশ খুঁজে পায়। তখন সেখানে নোয়া উপর থেকে এসে রেচেলকে ডাকতে শুরু করে। উপর থেকে আলো আসাতে সামারার বডি সম্পূর্ণরূপে গলে যায়। রেচেলের হাতে ছিল শুধু সামারার কঙ্কাল। এরপর রেচেল ওপরে ওঠে এবং সেখানে পরবর্তীতে পুলিশ আসে। সপ্তম দিন কেটে গিয়েছিল, মানে বিপদ চলে গেছে। সামারার সাথে সেই 7টা দিন যাবৎ কি ঘটেছে এইসব ভেবেই রেচেলের অনেক খারাপ লাগছিল। অন্যদিকে রেচেলকে ফিরে পেয়ে এখন নোয়া অনেক স্বস্তিতে আছে। রেচেল সামারার বডি দাফন কাফন সম্পূর্ণ করে যেন সামারার আত্মা মুক্তি পায়। সে তখন নোয়াকে বলে সে শুধু নিজের এই করুণ কাহিনী সবার সামনে আনতে চেয়েছিল, তবে একটা বাচ্চার জন্য পাগলপ্রায় অ্যানা কেন নিজের মেয়ে মানার পরেও সামারার সাথে এমনটা করলো সেটা রেচেল বুঝতে পারেনি। মনে হয় সব ঠিক হয়ে গেছে। রেচেলের কেস সমাধান, মানে তার জব আছে। এই সম্পূর্ণ ঘটনা চলাকালীন নোয়া আর রেচেলের সম্পর্ক কিছুটা ঠিক হয়ে গেছে। রুথের বাড়ি থেকে এইডানকে নিয়ে গাড়িতে বাড়ি ফেরার পথে মা বাবাকে একসাথে দেখে এইডানও খুশি হয়। সাথে রেচেলের হাতের সেই অভিশপ্ত দাগটাও চলে গিয়েছিল, মানে এই সম্পূর্ণ অভিশাপ থেকে তারা এখন মুক্ত। মানে এখানেই গল্পের একটা হ্যাপি এন্ডিং হতে পারে বলে রেচেল ভাবছিল। নোয়া এইডেন আর রেচেলকে বাড়িতে রেখে বিদায় দিয়ে চলে যায়। পরদিন সকালে এইডেন রেচেলের সাথে ঘুম থেকে দেরিতে উঠে। তখন এইডেন জিজ্ঞেস করে, তোমরা সেই মেয়েটার কি করলে? সে কি এখনো অন্ধকারে আছে? যার উত্তরে জানায়, মেয়েটার নাম সামারা, আর আমরা তাকে মুক্ত করে দিয়েছি। সে এখন শান্তিতে ঘুমাবে। এইডেন তখন আশ্চর্যজনকভাবে বলে, তোমরা এটা কি করেছো? তার সাহায্য কেন করতে গেলে? তোমরা কি জানতে না সে কখনো ঘুমায় না? এই কথা বলা মাত্রই এইডানের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে, আর রেচেল তখন চমকে ওঠে। এইডানের হাতটা চেক করলে সেই অভিশপ্ত দাগ সে দেখতে পায়। এদিকে দেখা যায় নোয়া নিজের কাজের জায়গায় আছে। তার আশেপাশের পরিবেশটা
সম্পূর্ণ নিস্তব্ধ। নোয়া তখন পেপারের উপরে রাখা কফির কাপটা তুলতেই পেপারে একটা রিংয়ের চিত্র ভেসে ওঠে। এরই সাথে পাশের টিভিটা চালু হয়ে স্ট্যাটিক চলতে শুরু করে। তখন সে সামনে গিয়ে টিভিটা বন্ধ করে এবং পেছনে ফিরে চলে যাওয়ার সময় টিভিটা আবারও চালু হয়, যেখানে সেই কুয়োটা দেখা যাচ্ছিল। এদিকে ছেলের মুখ থেকে এই কথা শুনে তৎক্ষণাৎ নোয়াকে সে কল দেয়, কারণ রেচেল জানে আজকেই নোয়ার 7ম দিন। ঠিক তখনই ফোনে রিং বেজে চলেছে, কিন্তু নোয়া ফোনটা পিক করে না। নোয়া তখন টিভির সামনে যায়। সেখানে সে কুয়ো থেকে সামারাকে উঠে আসতে দেখে। হাঁটতে হাঁটতে সামারা টিভির স্ক্রিনের কাছাকাছি চলে আসে। নোয়া একটা পর্যায়ে ভয়ে ভয়ে দূরে সরতে থাকে। রেচেল তখন তৎক্ষণাৎ গাড়িতে করে নোয়ার বাড়ি আসছে আর সমানে কলের ওপর কল দিয়েই যাচ্ছে। অন্যদিকে সামারা টিভির স্ক্রিন থেকে সামনে আসতে আসতে টিভির ভেতর থেকেই বেরিয়ে এসে ভেজা শরীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। নোয়া তখন ভয়ে পিছু যেতে থাকে। একটা পর্যায়ে সামারা হাঁটতে হাঁটতে নোয়ার কাছে এসে পৌঁছায় এবং নোয়া পালিয়ে বেশি দূরে যাবার আগেই সামারা তার ভয়ঙ্কর চেহারা দেখায়। বিভৎস চিৎকার আর স্ট্যাটিকের সাথে বোঝা যায় নোয়া সেখানেই মারা গেছে। রেচেল গাড়ি নিয়ে এসে হন্তদন্ত হয়ে নোয়ার বাড়িতে আসে। লিফট কাজ না করায় সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখে মেঝেতে পানি ছড়ানো, রুমের আসবাবপত্রগুলো ভাঙচুর অবস্থায়। নোয়া উল্টো দিকে ফিরে চেয়ারে বসে আছে। টিভিতে স্ট্যাটিক সিগন্যাল দেখাচ্ছে। রেচেল চেয়ার ঘুরিয়ে নোয়ার মুখটা দেখে এবং জোরে এক চিৎকার করে ওঠে। কোনোরকম সেখান থেকে নিজেকে সামলে বের হওয়ার সময় দেখতে পায় নোয়ার বর্তমান গার্লফ্রেন্ড লিফটে করে উপরে উঠছে। তবে রিচেল নিজের সাথে তার সেখানে যাওয়ার প্রমাণ মুছে নিয়ে আসে। বাড়ি ফিরে সে এইডানকে সরে যেতে বলে। রিচেল এইসবের মাঝে নিজেকেই সব দোষারোপ করছে। তবে সে ভাবতে থাকে এইসবের মাঝে সামারা কেন তাকে ছেড়ে দিল। এইসব ভেবেই অনেক বেশি ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে রিচেল ফায়ারপ্লেসের মধ্যেই সেই টেপটা পুড়ে ফেলে। ঠিক তখনই তার সামারার আর বাকি ভিশনগুলো মনে পড়ে, যেখানে সামারা বলছিল সে মানুষকে হার্ট করা ছাড়তে পারবে না আর সে এই কাজ চালিয়েই যাবে। তখন তার নজর যায় সোফার নিচে। সেখানে দেখতে পায় এই টেপটার একটা কপি রয়েছে। রেচেল তখন বুঝতে পারে সেই টেপটার একটা কপি সে বানিয়েছিল আর সেটা সে নোয়া আর এইডানকে দেখিয়েছিল। যদি কেউ এই টেপের কপি বানিয়ে অন্যকে দেখায় তাহলে সামারার গল্প সামনে এগিয়ে যাবে, আর সেটাই সামারা চায়। এভাবেই সামারা সেই দ্বিতীয় ব্যক্তিকে মারবে যে পরে টেপটি দেখেছিল, আর যে কপি করেছিল সে বেঁচে যাবে। সামারার মৃত্যুর কথা ভেবে এক মুহূর্তের জন্য সবাই ভেবেছিল সে কতটা ইনোসেন্ট, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সে আসলে পিওর ইভিল। এরপর দেখা যায় রেচেল এইডেনের হাতে টেপটার একটা কপি বানায়, আর এইডান তখন জিজ্ঞাসা করে তারা কি এটা অন্যদের দেখাবে, যার উত্তর রেচেল দেয় না ঠিকই, তবে বোঝাই যায় ছেলেকে বাঁচাতে রেচেল এই কাজটা করতেই চলেছে। আর এখানেই শেষ হয় দ্য রিং 2002 মুভিটি। ঠিক এটাই ছিল এই মুভির কাহিনী, এবং সামারার ব্যাপারে আরও জানতে এই মুভির সিকুয়েল বা প্রিকুয়েল জানতে হবে। এই মুভির আরও 2টা পার্ট রয়েছে। যদি আপনাদের যথাযথ রিকোয়েস্ট পাই তাহলে অবশ্যই সিনে হলের মধ্যে এর পরবর্তী মুভিগুলো নিয়ে আসবো। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। তাছাড়া কমেন্ট করে জানিয়ে দিন আমার এক্সপ্লেনেশন ভালো লাগে কিনা। সেই সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।